আমেরিকা হসপিটালগুলো এতটাই সুন্দর, স্বচ্ছ আর ক্লিন, ঢুকলেই মনে হবে না যে এটাতে আমি কোনো হসপিটালে ঢুকেছি। মনে হবে যেন কোনো এয়ারপোর্ট বা কোনো শপিং মলে এসেছি, এতটাই সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যদিও মনটা একটু খারাপ, দেশে যে অবস্থা একের পর এক চলছে, ভালো লাগে না কোনো কিছু। দেশে এখন তো চলছে বন্যা, আর কি বলবো, এত ভয়াবহ অবস্থা। ফেসবুকে যেসব ভিডিওগুলো দেখি খুবই খারাপ লাগে। আমাদের কুমিল্লার তো অবস্থা খুবই খারাপ ছিল, এখনও একই অবস্থা হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি যেন সব কিছু স্বাভাবিক হয়ে যায়। সেদিন আমরা গিয়েছিলাম হসপিটালে, অ্যাপয়েন্টমেন্ট ছিল। এখানে আমি বসেছিলাম কিছুক্ষণ, একটু অপেক্ষা করছি, তো দেখলাম যে হসপিটালটা এত সুন্দর, এতটাই স্বচ্ছ আর ক্লিন, খুব দেখে ভালো লাগলো। ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আসি। তো সকালে হসপিটাল থেকে এসে খাওয়া দাওয়া করে দুপুর রান্না টান্না সব কিছু শেষ করে বিকেলে আবারও বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে, একটু পার্কে গিয়েছিলাম। আর পার্কটা আমাদের বাসা থেকে খুব কাছেই ছিল, মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স, যেতে 15 মিনিটের মতো সময় লাগে। আর এখন তো সামারের প্রায় শেষের দিকে, কিছুদিন পরেই দেখা যাবে অনেক ঠান্ডা পড়ছে, তখন তো আর বাইরে যাওয়া সম্ভব না। তো বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি যেন ওরা একটু বিকেলবেলায় খেলাধুলা করতে পারে, একটু অ্যাক্টিভিটিস করতে পারে, ওদের ভালো লাগবে। আর দেখতে দেখতে তো সামারও চলে যাচ্ছে, কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে উইন্টার। উইন্টারে তো এত তীব্র ঠান্ডা থাকে, স্নো থাকে, একদমই ভালো লাগে না আমেরিকা উইন্টার সিজনটা। বাংলাদেশে যখন ছিলাম তখন আবার শীতকাল খুবই ভালো লাগতো, কুয়াশা পড়তো, খুবই সুন্দর একটা ওয়েদার থাকতো। আর এখানে আবার সামার সিজনটা আমার খুব ভালো লাগে। তো সবসময় অপেক্ষা করি যে কখন এই ঠান্ডা শেষ হবে আর সামার আসবে। স্প্রিংয়ে আসলে আমাদের খুব একটা উচ্চ মনে হয় যে ও ফাইনালি সামার আসছে। আসলে এখানে উইন্টার অনেক লম্বা সময় থাকে, প্রায় 8 থেকে 9 মাসই থাকে উইন্টার, আর বাকি সময়টা থাকে একটু গরম পড়ে, সামার থাকে। তো এই কারণেই মানুষ সামার অনেক পছন্দ করে, এবং কি বাহিরে যাওয়ারও অনেক সুযোগ থাকে, অনেক অ্যাক্টিভিটিস করা যায় বাহিরে। আর পার্কে আসতে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, কারণ এখানে অনেক খেলাধুলা করতে পারে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকে। তো ফাবিয়ার সাথে আমিও একটু সুইমিং করছিলাম, ওর সাথে একটু দোল খাচ্ছিলাম, আমারও খুব মজা লাগছিল। আসলে আমরা যতই দেশ থেকে অনেক দূরে থাকি না কেন বা কর্মব্যস্তর মধ্যেই নিজেদের জীবনটা, দৈনন্দিন জীবনগুলো কাটাই না কেন, কিন্তু আমাদের কিন্তু দেশের জন্যই মন পড়ে থাকে। বর্তমান যে দেশে বন্যা পরিস্থিতির জন্য যে দেশের মানুষের যে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হলো, মানুষ তো এই বন্যার জন্য প্রিপারেশন ছিল না, কোনো ধরনেরই আগে থেকে অনুমানও করতে পারেনি যে এমন একটা অবস্থা তৈরি হবে। বিশেষ করে আমাদের কুমিল্লা, ফেনীতে তো খুবই খারাপ অবস্থা, বন্যায় একদম বাড়িঘর সব ডুবে গেছে। বেশিরভাগ মানুষেরই ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে গেছে, গবাদি পশু, গরু, ছাগল সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে এই পানিতে। যাদের অর্থ সামর্থ্য ছিল, বিত্তবান ছিল, যে সমাজে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে, আজকে হয়তো তাদেরও একই অবস্থা। হয়তো তারা একই লাইনে দাঁড়িয়ে আছে ত্রাণের জন্য। আসলে কিছু করার নেই, বন্যায় সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে, সবার এখন একই অবস্থা। আর এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশের বাইরে থেকে অনেক অর্থ আসছে বিভিন্ন সংস্থার মাধ্যমে। এমনকি আমি এটাও শুনেছি আমাদের মিশিগানের একটা গ্রুপ থেকে সকল বাঙালিরা মিলে একটা অর্থ কালেক্ট করে, এবং কি সেখানে প্রায় 80 লক্ষ টাকা জমা হয়, এবং কি এই বড় অঙ্কের টাকা একটা সংস্থার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে যেন বন্যার্ত মানুষের পাশে তারা সহায়তা করে। বন্যার পরবর্তী মানুষের যে পুনর্বাসন ব্যবস্থা দরকার, সেই জন্য এই অর্থ পাঠানো হয়েছে। এবং শুধু এটাই নয়, দেশ বাইরে থেকে হাজার অনুদান আসছে বন্যার্ত মানুষের জন্য। এমনকি আমি এটাও বিশ্বাস করি যে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হাজার মানুষের যে সর্বস্ব হারিয়ে ফেলেছে, খুব শীঘ্রই ইনশাল্লাহ তারা তাদের পজিশনে আবার ফিরে আসবে। আর বাংলাদেশের মানুষ কিন্তু ঘুরে দাঁড়াতে জানে। এই পরিস্থিতি, এই বিপর্যয়, এত সংকটের দিনগুলো যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে, ইনশাল্লাহ আল্লাহ চাইতো এগুলো আর বেশি দিন হয়তো থাকবে না। যাই হোক, কথায় বাংলাদেশ নিয়ে অনেক কথাই বলে ফেললাম। আজকে বানাবো কুমিল্লার মাতৃভাণ্ডারের একদম অথেন্টিক রসমালাই। এই রসমালাইটা আলহামদুলিল্লাহ আমার হাতে খুবই ভালো হয়, এবং সবাই খুবই পছন্দ করে। তো অনেক দিন পর এই রসমালাইটা বানাচ্ছি। আর আজকে ছানাটা তৈরি করেছি টক দই দিয়ে। ইউজুয়ালি দেখা যায় আমি ছানা করার সময় ভিনেগার ইউজ করি, আর টক দই দিয়ে ছানাটা তৈরি করলে ছানাটা কিন্তু অনেক সফট হয়। এখানে আমার ছানা হয়েছিল 2 কাপ। তো এই 2 কাপ ছানাকে খুব ভালো করে মতে একটা ফাইন ডো তৈরি করে নিয়েছি। তারপর এখান থেকে ছোট রসমালাই সাইজের মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন মিষ্টিগুলোকে শিরায় দিয়ে সিদ্ধ করে নিব। তো শিরাটার জন্য এখানে 1 কাপ চিনি নিয়েছি, আর 4 কাপ দিয়েছি পানি। চিনির সাথে পানিটা দিয়ে যখন একটা বলক এসেছে, তখন আমি মিষ্টিগুলো দিয়েছি।
আর যেহেতু এটা রসমলাইয়ের জন্য এই শিরাটা তৈরি করছি, তার জন্য খুব একটা ঘন শিরা হওয়ারও কোনো দরকার নেই। মিষ্টিগুলো দেওয়ার পরে প্রথম 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে একদম ফুল আঁচে মিষ্টিটা সিদ্ধ করেছি। তারপর চুলাটা মাঝারি আঁচে রেখে প্রায় আরও 15 মিনিট মিষ্টিটা সিদ্ধ করে নিয়েছি ঢাকনা ছাড়াই। তো টোটাল এই 20 মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিটা সিদ্ধ হয়ে যায়। তো এখন রসমলাইয়ের মালাইটা তৈরি করে নিয়েছি। এখানে আমি প্রায় 3 লিটার দুধকে কমিয়ে একদম 1.5 লিটার করে নিয়েছি। দুধটা যখন জাল দিয়ে একদম সুন্দর একটা কালার এসেছে, তখন আমি চিনি দিয়েছি পরিমাণ মতো, একদম আমার স্বাদ অনুযায়ী। তো এখানে মালাইটা একদমই রেডি। এই মালাইয়ের মধ্যে আমি দিয়ে দেব মিষ্টিগুলো। আর এই মিষ্টিগুলোকে কিন্তু সিদ্ধ করে নেওয়ার পরে আমি একদম ওভারনাইট রেখে দিয়েছিলাম শিরার মধ্যে, যেন শিরাটা ভালো মতো ঢুকে যায়। শিরা থেকে মিষ্টিগুলোকে আলাদা করে উঠিয়ে নিয়েছি, আর যতটা সম্ভব মিষ্টি থেকে শিরাটা বের করে নিয়েছি হাত দিয়ে চেপে, কারণ এই পানিটা থাকলে কিন্তু রসমলাইয়ের মালাইয়ে একটু পাতলা হয়ে যায়। মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি, আর একদম ঠান্ডা করে ফ্রিজেও রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর এই তো রেডি হয়ে গেছে আমাদের কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডার রসমলাই। সেদিন বাসায় মেহমান এসেছিল, আর এই কারণে আমি আগের দিনই রসমলাইটা তৈরি করে রেখেছিলাম। আর আজকে একটু পিঠা বানাবো। তো পিঠা বানাবো আজকে পাকন পিঠা আর তেলের পিঠা। আর মেহমান আসবে বিকালবেলায়, তাই দুপুরে আমি ডোটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজবো মেহমান আসার আগে, কারণ এগুলো মচমচে খেতে কিন্তু খুবই মজা। তো পাকন পিঠাগুলোকে একটা পাতার শেপ দিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো ভাজবো। তো এক পাশে আমি পাকন পিঠাগুলো ভাজবো, আরেক পাশে বসিয়েছি তেলের পিঠা ভাজার জন্য। অনেক সময় দেখা যায় তেলের পিঠা বানানোর সময় প্রথম দিকে পিঠাগুলো ফুলতে চায় না, কিন্তু তারপরে কয়েকটা পিঠা বানানোর পরে তারপরের পিঠাগুলো আবার খুব সুন্দরভাবে ফুলে। আমার প্রায় এরকম হয়। তো তেলের পিঠাগুলোকে মাঝারি আঁচে রেখে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো এই পাশে আমি পাকন পিঠাটা ভেজে নিচ্ছি, আর এই পিঠাটাকেও আমি মাঝারি আঁচে রেখে পিঠাটা ভাজছি, কারণ একটু সময় নিয়ে পিঠাটা ভাজলে অনেক মচমচা হয়। আর আর এই পিঠাগুলোকে ভাজতে এক একটা বেশ সময় লেগেছে প্রায় 12 থেকে 15 মিনিট। তো এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু শিরা দিয়ে খেতে অনেক মজা, কারণ এই পিঠার উপরটা হয় একদমই মচমচা আর ভিতরে কিন্তু নরম থাকে। তো এখন এই পিঠাটা আমি শিরা দিয়ে পরিবেশন করছি। আসলে মেহমান আসা একটু রাশ ছিল, আর ওইরকমভাবে গুছিয়ে আর ভিডিও করা হয়নি। যাই হোক, আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।